বাট এই মিজেস বা হাম অলমোস্ট আমরা জানতাম যে এটা নির্মূল হয়ে গেছে। রিসেন্টলি হঠাৎ করে কেন এটা বাড়ছে? আসলে নির্মূল হয়ে গেছে কথাটা ঠিক না। আমাদের এখানে 26 জনের মতো মারা গেছে। সরকারি হিসাব হয়তো 2000 বা 3000 হতে পারে, বা আরেকটু বেশি হতে পারে। অনেকেই বলছেন যে ভ্যাকসিন দিলেও যদি হাম হয় বা আমার মিজেস হয় সে বাচ্চার, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা আসলে কতটুকু? 2টা ডোজ দিলে প্রায় 90% কাভার হয়ে যায়। লাইভ ইমিউনিটি ভ্যাকসিনের একটা হচ্ছে যে আপনার ভ্যাকসিন দেওয়ার পরে অনেকের কিন্তু জ্বর আসে। এটার মানে হচ্ছে যে ভ্যাকসিনটা কিন্তু কাজ করছে। আমাদের যে অভিজ্ঞতা হয়েছে এবার আমরা দেখেছি কিন্তু প্রায় 80 থেকে 90% কিন্তু ভ্যাকসিন দেয়নি। ওই পলিসি থেকেই কিন্তু 9 মাসটা করা হয়েছে, এবং এটা কিন্তু একটা সাইন্টিফিক এভিডেন্সের উপরই করা হয়েছিল যে মা থেকে বাচ্চা যে অ্যান্টিবডিটা পায় কাভার করে। এখন সিজারিয়ান সেকশন যেহেতু বেড়েছে, সিজারিয়ান সেকশন হওয়াতে যথেষ্ট অ্যান্টিবডি পাচ্ছেন। ভ্যাকসিন দেওয়ার পর কত পার্সেন্ট বাচ্চার হাম হওয়ার পসিবিলিটি থাকে? চিটংয়ের একটা ট্রাইবাল ত্রিপুরা একটা পপুলেশনের একবার মিজেল হওয়া হয়েছিল, ওরা কিন্তু ভ্যাকসিনেটেড ছিল না। ভ্যাকসিনে মার্কারি, অ্যালুমিনিয়াম, ফর্মালডিহাইড এমন কিছু নিউরোটক্সিন পাওয়া গেছে। এইটা কেমন কথা যে এরকম নিউরোটক্সিন সেটা কিভাবে একটা ভ্যাকসিনের মধ্যে থাকতে পারে? আর আপনি যে কেমিক্যালগুলো কথা বলছেন, এগুলো আসলে কিছু কিছু কেমিক্যাল সাধারণত যে আমরা পানি খাই এখানে অনেক বেশি লেট আছে। মিজেসের একটা বড় রিমার আছে যে অটিজমের সাথে রিলেটেড। যেমন ইউএসএ তে কিন্তু আপনি 2025-এ ক্যালিফোর্নিয়াতে কিন্তু মিজেস আউটব্রেক আছে। ইউএসএ তে কিন্তু 2000 সালে মিজেস পুরো এলিমিনেট হয়ে গেছিল, ইউরোপে হয়ে গেছিল। এখন কিন্তু আবার ফিরে আসছে, কারণ হচ্ছে ভ্যাকসিন দেওয়া ভালো হয়েছে। 6 মাসে তার যখন হাম হইলো তখন তো তার একটা ন্যাচারাল ইমিউনিটি গ্রো করবে। এরপর দেখা যাচ্ছে যে এই বাচ্চাটা যখন 9 মাসে চলে যাচ্ছে তাকেও ভ্যাকসিনেটেড করা হচ্ছে। কিন্তু মিজেসের যে প্রবলেমটা হয় যে আমাদের যে রোগ প্রতিরোধী কোষগুলো আছে, এই কোষগুলো কিন্তু সাময়িক সময় কিছু মাসের জন্য বা বছরের জন্য সে নিষ্ক্রিয় হয়ে যায়। 1 মাস বা 2 মাস লেট হচ্ছে, তো এটার পরে যে সেকেন্ড ডোজটা সেটা কি 15 মাসেই পাবে? যে কোনো ভ্যাকসিনের স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাটলিস্ট 2টা ভ্যাকসিনের মধ্যে কমপক্ষে 1 মাস গ্যাপ রাখতে হবে। রিসেন্টলি আমার কাছে আসছে এরকম কয়েকটা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে বিভিন্ন কারণে সে আসলে বাচ্চাকে দেয় নাই ভ্যাকসিন কোনোটাই। তার বাচ্চার বয়স 21 মাস, এখন আমি বাচ্চাকে দিতে চাই, তো আমি দিতে পারবো কিনা? যে আপনি যে একবার মিজেসের রোগী দেখেছে, তার যদি আগে কখনো মিজেস না হয়ে থাকে বা সে যদি ভ্যাকসিনেটেড না থাকে, তাহলে তার মিজেস হয়ে যাবে। ভ্যাকসিন নিলে বা ভ্যাকসিনের একটা মোটিভ থাকে, বলা হয় যে এটা পপুলেশন কন্ট্রোল, মাইক্রোচিপ দিয়ে মানুষকে কন্ট্রোল। ভ্যাকসিনটা একটা লিকুইড জিনিস। আমরা ইউরোপ আমেরিকার ভ্যাকসিন দিচ্ছি, বাট আমাদের কয়টা রিভিউ স্টাডি অ্যাকচুয়ালি হয়েছে এই ভ্যাকসিনের সেফটি বা এই প্রোফাইলটা নিয়ে? আমরা যেমন ডক্টররা বলি, বাট কয়টা ডক্টর আসলে এটা নিয়ে অ্যাকচুয়াল ধারণা রাখে? এটা তাদের একটা কোশ্চেন ছিল। এগুলো ইপিআই ভুক্ত রোগ, এগুলো কিন্তু কমে গেছে। পৃথিবীর থেকে 2টা রোগ একেবারে চলে গেছে, স্মল পক্স আর একটা হচ্ছে এনিম্যাল ডেরমাইটিস। বাংলাদেশে আমাদেরকে যে ফ্রি ভ্যাকসিন দিচ্ছে কোনো একটা কান্ট্রি, কেন ফ্রি দিচ্ছে? এবং এটা কিন্তু কোভিড থেকে বেশি সংক্রমিত, কিন্তু সংক্রমণের যদি বলেন এটা কিন্তু কোভিড থেকে প্রায় বেশি সংক্রমিত করে। কোভিডের ক্ষেত্রে স্যার আমরা আইসোলেশন যেটা পিরিয়ড শুনতাম, হামের ক্ষেত্রে কতদিন আইসোলেশনের কথা বলেন? আইডিয়ালি বইপত্রে বলে যে, আমি এখানে বলতে চাই স্যার, যদি বলা হয় যে আপনি 1 মিনিটে একটা প্যারেন্টসকে যিনি এখন ইতস্তত করতেছে তাকে কনভিন্স করবেন কিভাবে স্যার? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হাম ও ভ্যাকসিন নিয়ে নানা ধরনের ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বাস্তব তথ্য ও বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আরিফুল বাশার, সিনিয়র কনসালটেন্ট, সরকারি ইনফেকশাস ডিজিজ হসপিটাল, মহাখালী। তিনি মিজেলস সহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ে বহু গবেষণা ও প্রকাশনার সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ। চলুন সরাসরি তার কাছ থেকে জেনে নিই হাম, ভ্যাকসিন ও বাস্তব সত্য। স্যার, হাম যেটা কোনো এক সময় বাবা মায়ের কাছে একটা আতঙ্কের নাম ছিল, বাট এই মিজেস বা হাম অলমোস্ট আমরা জানতাম যে এটা নির্মূল হয়ে গেছে, বাট স্টিল রিসেন্টলি হঠাৎ করে কেন এটা বাড়ল? আসলে নির্মূল হয়ে গেছে কথাটা ঠিক না। আমরা প্রতি বছরই কিছু রোগী পেতাম, মানে এটা কন্ট্রোল ছিল আর কি, নিয়ন্ত্রিত ছিল। খুব সংখ্যাটা প্রতি বছরে আমাদের এখানে 50 থেকে 100টা রোগী কিন্তু ভর্তি হয় এই সিজনটাতে। সংখ্যাটা অনেক কম ছিল আর কি, মানে নিয়ন্ত্রিত ছিল আর কি। এই যে এইবার যেটা বাড়লো, অলমোস্ট রোজার শেষের দিক থেকে শুরু হয়েছে এটা, তো এখনো পর্যন্ত কত কেস সরকারি হিসাবে আমাদের ডিটেক্ট হয়েছে? সরকারি হিসাবে আমি এক্সাক্ট ফিগারটা এখন বলতে পারবো না। আমাদের হাসপাতালে এই পর্যন্ত 800 রোগীর মতো ভর্তি হয়েছে। আমাদের এখানে 26 জনের মতো মারা গেছে এই পর্যন্ত। আর সরকারি হিসাবে হয়তো 2000 বা 3000-এর মতো হতে পারে, বা আরেকটু বেশি হতে পারে। অনেক বাবা মা বলছেন যে স্যার, যে ভ্যাকসিন দেওয়া বাচ্চারও হাম হচ্ছে, তো এজন্য অনেকেই বলছেন যে ভ্যাকসিন দিলেও যদি আমার হাম হয় বা আমার মিজেস হয় সে বাচ্চার, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা আসলে কতটুকু? এটা নিয়ে একটা কোশ্চেন আসতেছে। এটা কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু খুবই ভালো। এটা প্রায় আপনি বলতে পারেন যে 2টা ডোজ দিলে প্রায় 97 থেকে 98% কাভার হয়ে যায়।
এবং এই ভ্যাকসিনের ইমিউনিটি মোটামুটি লাইফ লং ইমিউনিটি দেয়। একটা জিনিস বুঝতে হবে, ভ্যাকসিনটা কিন্তু লাইভ এটিনেটেড ভ্যাকসিন। মানে লাইভ এটিনেটেড ভ্যাকসিনের একটা হচ্ছে যে আপনার ভ্যাকসিন দেওয়ার পরে অনেকের কিন্তু জ্বর আসবে, একটু মাথা ব্যথা, একটু সর্দির মতো হতে পারে, যেটা খুব মাইল্ড ফর্মে হয়। এটার মানে হচ্ছে যে ভ্যাকসিনটা কিন্তু কাজ করছে। তো এটাকে কিন্তু অনেকে আবার হামের সাথে মিলে ফেললে হবে না, বা অন্য কিছুর সাথে মিলে ফেললে হবে না, বা যদি কেউ মনে করে যে হামের পরে আমার কেন, টিকা দেওয়ার পরে কেন জ্বর আসছে, এটা কিন্তু হতেই পারে, স্বাভাবিক। আরেকটা যেটা বলছেন যে ভ্যাকসিন দেওয়ার পরেও কেন হচ্ছে, এটার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হচ্ছে পারে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, এবার আমরা দেখেছি কিন্তু প্রায় 80 থেকে 90% কিন্তু ভ্যাকসিন দেয়ইনি। আচ্ছা। এবং বাকি 10%-এর মতো হয়তো একটা ডোজ দিয়েছে আর একটা ডোজ দেয়নি, দুইটা ডোজের মধ্যে সিঙ্গেল ডোজটা দিয়েছে। খুব অল্প সংখ্যক রোগী আছে যারা দুইটা ডোজ দিয়েছে বলে ওরা বলেছে, দাবি করেছে আর কি, তাদের মধ্যে এটা হতে পারে যদি তার কোনো কারণে যথেষ্ট অ্যান্টিবডি গ্রো না করে। এটা অনেক কারণেই গ্রো না করতে পারে। যদি তার ক্রনিক ইলনেস থাকে, সে যদি ম্যালনিউট্রিশনে থাকে, ভোগে, তাহলে তার যথেষ্ট অ্যান্টিবডি গ্রো নাও করতে পারে, সেই ক্ষেত্রে তার হতে পারে। কিন্তু এগুলো যাদের ভ্যাকসিন দেওয়া থাকে তাদের যদি হয়েও থাকে তাহলে এটা খুব মাইল্ড ফর্মে হবে, সিভিয়ার হবে না। একটা বিষয় আসছে যে স্যার, আমরা অ্যাকচুয়ালি জানি যে মিজলসের ক্ষেত্রে আমরা 9 মাসে এবং 15 মাসে আমরা দুইটা ডোজ দিই। তো দেখা যায় যে বাচ্চাদের অনেকেরই এখন 6 মাস কিংবা 4 মাসেও কেস ডিটেক্ট হয়েছে বলে আমরা স্পেশালিস্টদের রেফারেন্সে জানতে পারছি। তো এখন কি তাহলে এই যে বাচ্চাদের আর্লি হচ্ছে, তো সেই ক্ষেত্রে যে আমাদের 9 মাস এবং 15 মাসের যে রেজিমেন্ট যেটা শুরু হচ্ছে, ওইটাকে কোনো আসছে কিনা যে আমরা আরো আগে পরিবর্তন আসছে, আর্লি দিতে পারি কিনা বাচ্চাদের? এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড WHO ওয়ার্ল্ড ওয়াইড কিছু পলিসি আছে, হ্যাঁ, ওই পলিসি থেকেই কিন্তু 9 মাসটা করা হয়েছে, এবং এটা কিন্তু একটা সায়েন্টিফিক এভিডেন্সের উপরই করা হয়েছিল 9 মাস। এটা ব্যাখ্যাটা হচ্ছে যে মা থেকে বাচ্চা যে অ্যান্টিবডিটা পায় সেটা 9 মাস পর্যন্ত কাভার করে, সাধারণত দেখা গেছে। এখন আগে দিলে কি সমস্যা হবে? আগে দিলে সমস্যা হবে যে ভ্যাকসিনের এফিকেসিটা যথেষ্ট অ্যান্টিবডি তৈরি করতে নাও পারে। একটা বাচ্চার যদি তার অ্যান্টিবডিটা থাকে, আবার যখন ভ্যাকসিন দেওয়া হবে তার সেই পরিমাণ অ্যান্টিবডি গ্রো করবে না, এবং এটাকে বলা হয় ইমিউন ব্লান্টিং। সেই জন্যই কিন্তু আর্লি দেওয়া হয়নি, এটাকে আর্লিতে করা হয়নি। এখন যেহেতু দেখা যাচ্ছে যে 6 মান্থে আসতেছে, এবং আপনি তো জানেন যে গভর্নমেন্ট যে ক্যাম্পেইনটা করবে 6 মান্থ থেকে করবে, কিন্তু এটা রেগুলার করবে কিনা এটা ডিপেন্ড করবে আসলে সার্ভিলেন্স করার পরে। সার্ভিলেন্স করে এখন দেখতে হবে যে আসলে 6 মান্থে বেবিদের কী পরিমাণ অ্যান্টিবডি থাকে। যদি কম থাকে তাহলে হয়তো দিতে হবে, যদি বেশি অ্যান্টিবডি থাকে তাহলে ওই মধ্যে যদি আবার দিয়ে দেয় তাহলে ইমিউনিটিটা কিন্তু যথেষ্ট গ্রো নাও করতে পারে। সেই জন্য এটা সিদ্ধান্ত নিতে হলে এটা পলিসির ব্যাপার আছে, তারপর ইন্টারন্যাশনাল বডি আছে, তাদের সবাই মিলে সিদ্ধান্ত নেবে, গভর্নমেন্টের ফিজিবিলিটির ব্যাপার আছে, সেটা নিয়ে হয়তো সিদ্ধান্ত নেবে। তাহলে এইখানে স্যার যে বিষয়টা আসছে অ্যাকচুয়ালি আমাদের মায়ের যেহেতু তার থেকে অ্যান্টিবডি পাচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে আর বাচ্চাকে আলাদাভাবে দেওয়ার দরকার। এখন কথা আপনি এটা বলতে পারেন যে এখন এবার কেন 6 মান্থে আমরা পেশেন্ট পাচ্ছি? আমরা তো আগেও দেখেছি, আমরা কিন্তু এরকম এত আর্লি মিজেস পাইনি, এবার কেন পেয়েছি? এটার মানে কোনো এখন এক্সাক্ট কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কিন্তু কিছু থিওরিটিক্যাল ব্যাখ্যা আছে, হাইপোথেটিক্যাল ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে আমাদের মাদের তো আমাদের দেশে খুব সুন্দর মিজেস ভ্যাকসিন শুরু হয়েছে 86 থেকে, এবং 2000 সাল থেকে মানে সেকেন্ড ডোজ, বা 2002 সাল থেকে হয়তো সেকেন্ড ডোজটা দেওয়া শুরু হয়েছে, 2টা ডোজ। যেটা ন্যাচারাল ইমিউনিটি গ্রো করে, সেই ইমিউনিটিটা কিন্তু অনেক স্ট্রং হয়। যারা ন্যাচারাল ডিজিজ থেকে সার্ভাইভ করে চলে আসে তাদের ইমিউনিটি অনেক। এবং 86 থেকে যদি আপনি চিন্তা করেন যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই ভ্যাকসিনের ইমিউনিটিটাও তো ম্যাটারনাল ইমিউনিটিটা যথেষ্ট পরিমাণ না, যেটা বাচ্চাকে 9 মান্থ পর্যন্ত প্রোটেক্ট রাখবে। এটা থিওরিটিক্যাল কথা বলো, এটা আসলে স্টাডি করে দেখতে হবে। সেটা একটা কারণ হতে পারে 6 মান্থ। অনেকে আবার বলছেন যে এখন সিজারিয়ান সেকশন যেহেতু বেড়েছে, সিজারিয়ান সেকশন হওয়াতে ম্যাটারনাল যে মাইক্রোবায়োম আছে যেগুলো ইমিউনিটি গ্রো করতে হেল্প করে নর্মাল ডেলিভারিতে যেটা হয়, সেটা থেকে হয়তো বাচ্চারা একটু এসকেপ হয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো যথেষ্ট অ্যান্টিবডি পাচ্ছে না। এরকম আরও কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, কিন্তু এটা আসলে এটা সায়েন্টিফিক্যালি রিসার্চ করে বের করতে হবে। এটার উপর যথেষ্ট স্টাডি আসেনি, যে এটা এখন এইভাবে বলার আসলে এখনো সুযোগ হয়নি। ভ্যাকসিন দেওয়ার পর তাহলে স্যার এখান থেকে যদি আমরা জিজ্ঞাসা করি যে ভ্যাকসিন দেওয়ার পর কত % বাচ্চার হার্ম হওয়ার পসিবিলিটিস থাকে? ভ্যাকসিন দেওয়ার পরে ফার্স্ট ডোজে তো বলা হয় যে 95% প্রোটেকশন হবে, এবং সেকেন্ড ডোজ দেওয়ার পরে বলা হচ্ছে 98%। এখন এই সেকেন্ড ডোজটা কিন্তু
বুস্টার ডোজ না, এটা কিন্তু মনে রাখতে হবে। মানে একটা ডোজই কিন্তু এনাফ। কিন্তু দেখা গেছে যে একটা ডোজ দেওয়ার কিছু কিছু বাচ্চাদের হয়তো ইমিউনিটি যথেষ্ট গ্রো করে না বা ইমিউনিটির ফল করে যায়, অথবা মিসিং হয়, তার যথেষ্ট ইমিউনিটি হয় না। এইটাকে কাভার করার জন্যই কিন্তু সেকেন্ড ডোজটা দেওয়া, 15 মান্থে যেটা 15 মান্থে দেওয়া হয়। এটা কিন্তু বুস্ট করছে না। অথবা এটা দিয়ে দেখা যাচ্ছে যে যেগুলো মিসিং ছিল সেগুলো কাভার হয়ে যাচ্ছে প্রায় 99%-এর মতো। তাহলে হয়তো 1 থেকে 2% প্রতি বছর হয়তো মিসিং থাকে, এবং এটা 5 বছর পরপর যেহেতু ক্যাম্পেইন করা হয়, এই মিসিংগুলোকেই কাভার করার জন্য কিন্তু ক্যাম্পেইন করে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল, যেটা 2020-এ দেওয়া হয়েছিল। মিজলসে কিন্তু আউটব্রেক বাংলাদেশে আগে হয়েছে, খুব সম্ভবত 2000 আপনার জানা আছে কিনা জানি না, চিটংয়ের একটা ট্রাইবাল ত্রিপুরা একটা পপুলেশনের একবার মিজলস আউটব্রেক হয়েছিল। ওরা কিন্তু ভ্যাকসিনেটেড ছিল না, সেই জন্য হয়েছিল। তো এরকম কিন্তু হয়েছে বাংলাদেশে বিচ্ছিন্নভাবে, এবার একটু সারা দেশে স্প্রেড হয়ে গেছে আর কি। স্যার এখন কয়েকটা বিষয় একটু জানতে চাইবো, যে কয়েকটা মিথ চলে আসছে আসলে। তার মধ্যে একটা হলো যে ভ্যাকসিন, বিশেষ করে এখন এই মিজলসের ভ্যাকসিনের সাথে আমরা এপিআর অলমোস্ট কয়েকটা ভ্যাকসিন যা আছে সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে। সো এইখানে একটা বলা হয়েছে যে ভ্যাকসিনে মার্কারি, অ্যালুমিনিয়াম, ফর্মালডিহাইড এমন কিছু নিউরোটক্সিন পাওয়া গেছে, এবং এটা অ্যান্টি ভ্যাকসিন যে ক্যাম্পেইনগুলা, এটা তো অনেক আগে থেকে চলে আসছে, তারা এই বিষয়গুলো নিয়ে অনেক লেখা আছে, অনেক ক্যাম্পেইন তারা করছে। তো আমাদের দেশে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে রিসেন্টলি এটা একটু ভাইরাল হয়েছে, মানে মানুষের মধ্যে এটা আসছে। সো সবার মধ্যে একটু চিন্তা বেশি আসছে যে এইটা কেমন কথা যে এরকম নিউরোটক্সিন, মানে যেটা খারাপ, মানে রাসায়নিক জাতীয় খারাপ একটা যে কেমিক্যালস, সেইটা কিভাবে একটা ভ্যাকসিনের মধ্যে থাকতে পারে। সো এখন এইটা রিলেটেড স্যার, মানে এর বৈজ্ঞানিক সত্যটা স্যার কী স্যার? আসলে দেখেন, ভ্যাকসিন ডেভেলপ করা কিন্তু খুব ইজি টাস্ক না, অনেকগুলো স্টেপ পার হয়ে তারপরে কিন্তু একটা ভ্যাকসিন মার্কেটে আসে। এর মধ্যে কিন্তু একটা স্টেপ আছে যে ভ্যাকসিনের কোনো টক্সিসিটি আছে কিনা, এবং এটা কিন্তু এরকম না এটা যে একটা দেশের পার্সপেক্টিভে করা তা না, এটা কিন্তু গ্লোবাল। এবং এই ভ্যাকসিনগুলোকে WHO এক্রিডেটেড হতে হয়, মানে WHO একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডটাকে এক্রিডেটেড হতে হয়। WHO কিন্তু সব ভ্যাকসিনকে এক্রিডেট করে না, এক্রিডেট করার জন্য একটা ল্যাবরেটরি সাপোর্ট আছে, এবং ওই স্ট্যান্ডার্ড না হলে WHO কখনোই এটাকে এক্রিডেট করবে না। এই ভ্যাকসিনগুলো কিন্তু বেশিরভাগই আমাদের বিভিন্ন গভর্নমেন্ট ফান্ড, তারপর ডোনার ফান্ড থেকে এক্রিডেটেড ভ্যাকসিনগুলোকে আনা হয়। আর আপনি যেই কেমিক্যালগুলোর কথা বলছেন, এগুলো আসলে কিছু কিছু কেমিক্যাল প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, এবং এগুলো কিন্তু মাত্রাটা এতই কম যেটা বডিতে কোনো টক্সিসিটি করবে না। এর চেয়ে আপনি হয়তো দেখতে পারেন যে আমাদের সাধারণত যে আমরা পানি খাই, ওইখানে অনেক বেশি লেট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রিজারভেটিভস ইউজ করা, আর্সেনিক আছে, এগুলো অনেক বেশি আছে। এইসব ভ্যাকসিনে কিন্তু সেই তুলনায় কিছুই নেই। তবে এইটা নিয়ে আসলে একটা রিউমার আছে, মিজেসের একটা বড় রিউমার আছে যে অটিজমের সাথে রিলেটেড, এটা গ্লোবালি একটা রিউমার আছে, এবং এইটা কিন্তু আসলে বেসিক্যালি কোনো সাইন্টিফিক্যালি প্রুভেন কোনো ডকুমেন্টস হয়নি, পাওয়া যায়, এবং অনেক স্টাডি হয়েছে কিন্তু কেউ প্রুফ করতে পারেনি যে অটিজম। এইটা একটা ব্যাখ্যা আছে, সাধারণত 9 মান্থই অটিজম বাচ্চাদের ফিচারগুলো আসে যে বাচ্চাটা অটিজম আছে, এটা বোঝা যায় কিন্তু 9 থেকে 1 বছরের মাথায়, এর আগে কিন্তু বোঝা যায় না। এবং ভ্যাকসিনটাও দেওয়া হয় কিন্তু ওই সময়টার মাথায়, এই জন্য অনেকে এটা কনফিউজড করে, কিন্তু এটা এখন পর্যন্ত কোনো এভিডেন্স নাই। এবং গ্লোবালি এই প্রবলেমটা আছে, যেমন ইউএসএতে কিন্তু আপনি 2025-এ ক্যালিফোর্নিয়াতে কিন্তু নিজের আউটব্রেক হয়েছে, এখন ওখানেও কিন্তু একই প্রবলেম আছে, ওখানে ভ্যাকসিনের কাভারেজটা অনেক কমে গেছিলো। ইউএসএতে কিন্তু 2000 সালে মিজেস পুরো ইলিমিনেট হয়ে গেছিলো, ইউরোপে হয়ে গেছিলো, এখন কিন্তু আবার ফিরে আসছে, কারণ হচ্ছে ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়ে গেছে, বা ভ্যাকসিন দিতে রিলাক্টেন্ট হয়ে গেছে লোকজন, এখন ভ্যাকসিন দিচ্ছে না, তাই সেই জন্য কিন্তু আবার নতুন করে মিজেস দেখা দিয়েছে। আপনার এইটার থেকে স্যার যে কথাটা একটা আমার মনে আসলো রাইট নাও, একজন ব্যক্তি আমাকে বললো, আমাদের ঢাকা মেডিকেলে আসছিল তখন ভিমেটোলজি ক্লিনিকে। সো ওইখানে উনি বললেন যে আমি কোভিডের ভ্যাকসিনটা দিছি 2022-এ, এবং তার অলমোস্ট 1 মাস পর থেকে আমার জয়েন্ট পেইন শুরু হয়েছে, এবং লেটার ওয়ান আমার মানে রিউমেটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসড হয়। সো তার মাথায় মোটামুটি একটা এরকমই যে আমি প্রবাবলি এই রিউমেটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছি জাস্ট বিকজ অফ এই করোনা ভ্যাকসিন দিয়ে। সো এইটাও কিন্তু স্যার অনেকটা করোনা ভ্যাকসিনে কিন্তু অনেকগুলো মিথ আছে, আপনি যেমন একটা মিথের কথা বলেন, এছাড়াও অনেক মিথ আছে যে স্কিন প্রবলেম হচ্ছে, অনেকের বলা হচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, এইটা পেশেন্ট এসে কমপ্লেন করে, অনেকে কমপ্লেন করছে যে সে একটু স্মৃতিভ্রমতে ভুগতেছে বা ডিপ্রেশনে ভুগতেছে, মনে থাকতেছে না, এটা মনে হচ্ছে কোভিডের পর থেকে হচ্ছে। কিন্তু এগুলো আসলে কোনোটাই সাইন্টিফিক্যালি প্রুফ না, সাইন্টিফিক্যালি যেগুলো প্রুফ না সেগুলো তো আমরা আসলে বলতে পারি না যে এটা হয়েছে। এটা যদি হয়, এটা সাইন্টিফিক স্টাডি হয়, এবং এটা কিন্তু কোভিড ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু একটা জিনিস দেখবেন যে এফআই করা হয়েছিল,
মানে হচ্ছে ভ্যাকসিনে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা এটা কিন্তু রেকর্ড রাখা হয়েছিল, এবং ওরকম কোনো সিগনিফিকেন্ট কিন্তু সাইড ইফেক্ট পাওয়া যায়নি। অটিজমের ক্ষেত্রে স্যার এরকমই হচ্ছে যে যেটা আপনি বললেন যে 9 মান্থের পরেই অটিজমের ফিচারগুলো আসতেছে, এবং ওই 9 মান্থে যখন মিজলসের ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, তো সেখান থেকে একটা মানে যারা নন মেডিকেল পারসন তাদের মধ্যে আসতেছে মিজলস দেওয়ার পর থেকে হয়তো এই প্রবলেমটা হয়েছে কিনা। রাইট স্যার। একটা বিষয় থাকে যে মানে আমরা যে ন্যাচারাল যেটা বলি যে ন্যাচারাল ইমিউনিটি একটা ব্যক্তি মানে বাচ্চা দিয়ে যেহেতু তাদের বেশি হয়, সো বাচ্চার হাম হইলো, সো বাচ্চা হামের পর তার একটা ফর এক্সাম্পল অ্যাট দ্য এজ অফ 6 মান্থ, তো 6 মাসে তার যখন হাম হইলো তখন তো তার একটা ন্যাচারাল ইমিউনিটি গ্রো করবে যদি সে সার্ভাইভ করে। সো এরপর দেখা যাচ্ছে যে এই বাচ্চাটা যখন 9 মাসে চলে যাচ্ছে তখন ইপিআই তার যে স্ক্যাজিউল আছে সেই হিসাবে তাকেও ভ্যাকসিনেটেড করা হচ্ছে। সো এই পেশেন্ট তো অলরেডি মানে ভ্যাকসিন মানে ইমিউনিটি গ্রো করে ফেলছে, ন্যাচারাল ইমিউনিটি, বাট স্টিল কেন আমরা তাকে দিচ্ছি? এটা সায়েন্টিফিক্যালি এটার ব্যাখ্যা কি? এটা কিন্তু আসলে পাবলিক হেলথ পার্সপেক্টিভটা চিন্তা করতে হবে। মানে পাবলিক হেলথ পার্সপেক্টিভে কিন্তু কখনো ইন্ডিভিজুয়াল একটা দুইটা পেশেন্টকে নিয়ে চিন্তা করা হয় না, এটা কিন্তু মাস পপুলেশন নিয়ে চিন্তা করা হয়, বাচ্চাদেরকে নিয়ে। একটা হচ্ছে যে এইটা অনেক ধরনের কোশ্চেন আসতেছে, যেমন যার 2টা ভ্যাকসিন দেওয়া আছে সে কি 3rd ডোজ নিবে কিনা। অনেক অ্যাডাল্ট চিন্তা করতেছেন যে আমাকে একটা ডোজ নেওয়া দরকার আছে কিনা। আবার আমরা যারা হেলথ স্টাফ আছে আমাদের মধ্যেও একটা ভয় কাজ করে যে আমরা একটা বুস্টারের মতো ডোজ নিব কিনা, কারণ আমরা যেহেতু রেগুলার রোগীগুলোকে এনকাউন্টার করতেছি। আবার আপনি যেটা বললেন যে মিজেস একবার হয়ে গেছে বাচ্চার, তারকে আবার কেন ভ্যাকসিন দেবো, তার তো একটা ন্যাচারাল ইমিউনিটি হয়ে যায়। মিজেসের যে বড় প্রবলেমটা হচ্ছে মিজেস কিন্তু ইটসেলফ মর্টালিটি খুব কম, খুবই কম, 1%। কিন্তু মিজেসের যে প্রবলেমটা হয় যে আমাদের যে রোগ প্রতিরোধী কোষগুলো আছে এই কোষগুলো কিন্তু সাময়িক সময় কিছু মাসের জন্য বা বছরের জন্য সে নিষ্ক্রিয় হয়ে যায় বা তার ক্ষমতাটা কমে যায়, কিন্তু কোষগুলো কিন্তু নষ্ট হয় না। যেমন আপনি বলতে পারেন যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যেমন ধরেন HIV আছে, ট্রান্সপ্ল্যান্ট রোগী যারা আছে, বিভিন্ন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা, লিভার ট্রান্সপ্ল্যান্ট, ডায়াবেটিসের পেশেন্ট, ওদের কিন্তু ইমিউন কোষগুলো মানে রোগ প্রতিরোধী কোষগুলো কমে যায়। কিন্তু মিজেসের যে প্রবলেমটা, মিজেসে কিন্তু ওগুলো কমে যায় না, কিন্তু ওরা নিষ্ক্রিয় হয়ে যায়। ওরা চিনতে পারে না আমাদের বডিতে কোনটা আমাদের বডির জন্য হার্মফুল আর কোনটা আমাদের বডির জন্য বেনিফিশিয়াল। এই জন্য যদি আপনি মিজেস ভ্যাকসিন আরেকটা দিয়েও দেন কোনো ক্ষতি হবে না। হয়তো তার একটু জ্বর আসতে পারে যেটা ভ্যাকসিনের জন্য হয় এবং ভ্যাকসিন কার্যকর, এটা কিন্তু কোনো ক্ষতি হবে না ওই বাচ্চাটার। ও যদি না দিতে চায়, ইমিউনিটি গ্রো করে গেছে, কিন্তু এখন আপনি যদি শিওর না হন, আপনি বলতে পারছেন না যে আমি একটা ডোজ দিচ্ছি, আমি 2টা ডোজ, শিওর না হয় তাহলে ভ্যাকসিন দিয়ে দেয়, কারণ এটা তো অনেক পপুলেশনকে কাভার করতে হবে, তাই না? আর ডকুমেন্টেশন তো না থাকলে আপনাকে দিয়ে দেওয়াটা বেটার, সেটা করা যাবে। কিন্তু এই ভ্যাকসিনটা যাদের এই রোগ প্রতিরোধী কোষ কমে গেছে, যেমন HIV রোগী, তারপর হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, অথবা খুবই ম্যালনারিস্ট একটা বাচ্চা, মিজেস হওয়ার পরে তার ম্যালনারিস্ট হয়ে গেছে, সে ক্রনিক একটা ডিজিজে ভুগতেছে, লাংয়ের মধ্যে একটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেছে, তো শ্বাসকষ্ট হয়েছে, তার মানে তার ইমিউনিটি খারাপ হয়েছে, তাদেরকে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না। কারণ এই ভ্যাকসিনটা যেহেতু লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কিন্তু তার মধ্যে আবার মিজেস হিসাবে চলে আসতে পারে। সেক্ষেত্রে ভ্যাকসিন দিয়েই বরঞ্চ মিজেস হতে পারে, আবার হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে প্রেগনেন্ট ওমেনদের কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কিন্তু প্রেগনেন্ট ওমেনদের দেওয়া যায় না। প্রেগনেন্ট ওমেনদের কিন্তু ইমিউনিটি কমে গেছে সেজন্য না, প্রেগনেন্ট ওমেনদের প্রবলেম হচ্ছে যে এই ভ্যাকসিনটা তো আইজিজি তৈরি করবে এবং আইজিজিটা তো ফিটাসে যাবে। এটা তো এই ভাইরাসের ভিরুলেন্স যদিও কম, কিন্তু ফিটাসকে ক্ষতি করতে পারে, সেই জন্য কিন্তু প্রেগনেন্সিতে আমরা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন দিই না। অসুস্থ বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা জ্বর বা ঠান্ডা হলে তো আমরা অ্যাভয়েড করি, তো এটা কতদিন ওয়েট করতে হয়? ভ্যাকসিন তো সবসময় আমরা কোনো অ্যাকুট কন্ডিশনে ভ্যাকসিন দেবো না। ভ্যাকসিন তো হচ্ছে প্রিভেন্টিভ কাজ, পেশেন্ট যখন স্টেবল থাকবে, ভালো থাকবে, তখন দেবে। এটা আপনার 2 সপ্তাহ থেকে 1 মাস হতে পারে। সো দেখা যাচ্ছে যে একটা বাচ্চা 9 মাসে পড়ে গেছে, তো তার এখন ডেট এট দ্য সেম টাইমস তার ইনফেকশন, সো 14 দিন থেকে 1 মাস পর্যন্ত তার জন্য এটাকে ডিলে করা যেতে পারে। এবং এবার কিন্তু এটা তাই হয়েছে, যেমন আমরা অনেক পেশেন্ট হিস্ট্রি নিয়েছি, বলছি যে আপনারা 9 মাসে কেন ভ্যাকসিনটা দেননি, তখন অনেকেই কিন্তু বলেছে যে 9 মাসের সময় বাচ্চার জ্বর ছিল, যে সেই জন্য যে টিকা দিবে সে মানা করেছে, যে বলেছে পরে এসে দেন, এখন যেহেতু জ্বর আছে দেওয়া যাবে না, কিন্তু ওই পরে কিন্তু ভুলে গেছে আর দেয়নি, এই মিসিংটা হয়েছে। তো এটা কিন্তু অ্যাকুট কন্ডিশনটা রিমুভ হওয়ার পরে 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যেই তার ইমিউনিটিটা নর্মাল হয়ে আসে, ভ্যাকসিন দিতে পারবে। সেক্ষেত্রে যে 1 মাস বা 2 মাস লেট হচ্ছে, তো এটার পরে যে সেকেন্ড ডোজটা সেটা কি 15 মাসেই পাবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। ইমার্জেন্সিতে
যে কোনো ভ্যাকসিনে স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাটলিস্ট 2টা ভ্যাকসিনের মধ্যে কমপক্ষে 1 মাস গ্যাপ রাখতে হবে। এটা যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে কিন্তু আপনি পরপর 1 মাস পরপর 2টা দিয়ে দিতে পারেন। ইভেন কি আপনি হ্যাপাটাইটিস বিও তাই, আমরা হ্যাপাটাইটিস কিভাবে দিই 0, 3, 6 মান্থ। কিন্তু আপনি এখন ধরেন একজন বিদেশ চলে যাবে 4th মান্থে, তাহলে কিন্তু আমি 0, 1, 2 মান্থও দিতে পারি, যেহেতু আমাকে 1 মাসের গ্যাপ গ্যাপ রাখতে হবে। তার হয়তো ইমিউনিটি কুইক গ্রো করবে, হয়তো অপটিমাম না হতে পারে, কিন্তু এটা অপশন আছে, এটা দেওয়া যায়। রিসেন্টলি আমার কাছে আসছে এরকম কয়েকটা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে বিভিন্ন কারণে সে আসলে বাচ্চাকে দেয় নাই ভ্যাকসিন কোনোটাই। তার বাচ্চার বয়স 21 মাস, আরেকজন তার বাচ্চার বয়স অলরেডি 2 বছর। তো তারা জিজ্ঞেস করতেছে যে আমি এখন আউটব্রেক যেহেতু একটা শুনছে যে হচ্ছে, এখন আমি বাচ্চাকে দিতে চাই, তো আমি দিতে পারবো কিনা? তো এক্ষেত্রে স্যার কি বলবেন? এটা হচ্ছে এমনি সাধারণত আমরা বলি যে কোনো পেশেন্টের কন্টাক্টে যদি আসে তাহলে উইদিন 72 আওয়ার্সের মধ্যে ভ্যাকসিন দিয়ে দেওয়া ভালো। আর যদি এমনি রুটিনলি সে দিতে চায়, সে দিতে পারবে, সে দিতে পারবে যদি না হয়ে থাকে। আর যদি হয়েও থাকে তার হয়তো যদি মনে নাই, নিলে অসুবিধা হবে না, খুব বেশি একটা সমস্যা হবে না। ভ্যাকসিন এটা আমরা যেহেতু বাচ্চাদেরকে বেশি ফোকাস করি, কত বছর পর্যন্ত আমরা এটা মানে এই ভ্যাকসিনগুলো দিতে চাই? এটা তো এবার গভর্নমেন্টের যে সিদ্ধান্ত 6 মান্থ থেকে 5 ইয়ার্স খুব সম্ভবত, এটাই মানে আইডিয়াল। কারণ হচ্ছে যে মানে এটা তো খুবই হাইলি কন্টাজিয়াস, আপনি তো বুঝতে পারেন যে মানে এটা এমনও বলা যায় যে আপনি যে একবার মিজেলসের রুগী দেখেছে, তার যদি আগে কখনো মিজেলস নাও হয়ে থাকে বা সে যদি ভ্যাকসিনেটেড না থাকে তাহলে তার মিজেলস হয়ে যাবে, এতটাই কন্টাজিয়াস। তাহলে এই যারা ভ্যাকসিনেশন হয়নি তারা কিন্তু অ্যাডাল্ট লাইফের মধ্যে মোটামুটি মিজেস হয়ে যাওয়ার কথা। যেমন দেখেন পক্স, আমাদের মোটামুটি সবারই পক্স হয়ে গেছে না, কম বেশি, তো এটা এরকমই। সেই জন্য অ্যাডাল্টদের ক্ষেত্রে আসলে ভ্যাকসিনেশন খুব বেশি একটা প্রয়োজন নেই। তারপর যারা আপনার হাই রিস্কে থাকে তারা অ্যান্টিবডি দেখতে পারে। অ্যান্টিবডি যদি কোনো কারণে কম থাকে বা আইজিজি যদি ডেভেলপ না করে বডি, তাহলে সে ভ্যাকসিন নিতে পারে। আপনি যেটা বলেন টাইটার করে দেখতে পারি, দেখে যদি দেখি তাহলে আমার ভ্যাকসিন না, ভ্যাকসিন যে বডিতে অ্যান্টিবডি তৈরি করে সেই অ্যান্টিবডিটা আমি পুশ করব। ভ্যাকসিনও নেওয়া যেতে পারে। অ্যান্টিবডি পুশ করবো ইমিউনো কম্প্রোমাইজে। যেমন ধরেন আপনি প্রেগনেন্ট লেডি, সেই একটা মিজেস পেশেন্টসের কন্ট্যাক্টে চলে গেছে, এটা কিন্তু আমাদের এখানে হয়েছে। আমাদের যেমন কিছু স্টাফ, ফিমেল স্টাফ ছিল যারা প্রেগনেন্ট কলিগ, তারা হয়তো এক্সপোজার, তাদের হচ্ছে যেহেতু ভ্যাকসিন দেওয়া যাবে না তাদেরকে ইমিউনোগ্লোবিন দিতে হবে, মানে হচ্ছে এটা প্যাসিভ ইমিউনিটি দিতে হবে। পরে তারপরে একটা সার্টিফিকেট পর তাকে ভ্যাকসিন দেওয়া যাবে। প্যাসিভ ইমিউনিটি কিন্তু আপনাকে লাইফ লং ইমিউনিটি দিবে না, এটা হচ্ছে জাস্ট একটা পিরিয়ড তাকে কাভার করে রাখবে। একটা স্যার কনস্পিরেসি থিওরি আছে যেটা আসলে অনেকটা ফানি লাগে, বাট অ্যাট দ্য সেম টাইমস এটা মানুষকে কনসার্নও করে যে ভ্যাকসিন নিলে বা ভ্যাকসিনের একটা মোটিভ থাকে, বলা হয় যে এটা পপুলেশন কন্ট্রোল কিংবা মাইক্রোচিপ দিয়ে মানুষকে কন্ট্রোল করে। না, এগুলো তো একদম ভুল কথা। সো এই ধরনের বিষয় যদি আসে, ভ্যাকসিন তো একটা লিকুইড জিনিস, সেখানে মাইক্রোচিপস কিভাবে দিবে? আমার জানা নেই। ন্যানো চিপস যদি কেউ তৈরি করতে পারে, সেটা হচ্ছে হয়তো চোখে দেখা যায় না, সেরকম কিছু একটা হতে পারে। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এটা মানুষের সায়েন্টিফিক্যালি কোনো এক্সপ্লেনেশন, এটা আসলে কোনো সায়েন্টিফিক্যালি কি, এটা আসলে মানে ফানি, ব্রেনে আসে না, খুবই ফানি, এটা কোনো ব্যাখ্যা প্রয়োজন পড়ে না আসলে, এই ধরনের কিছু। সেরকম অনেক থিওরি আছে যেটা কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণত ইলিটারেট পার্সন হোক বা যারা একটু এই বিষয়গুলো সায়েন্স রিলেটেড বা আধুনিক এই সম্পর্কে তারা খুব একটা জ্ঞান রাখেন না, তারা কিন্তু এরকম চটকদার কিছু পোস্ট যখন দেখেন তাদের মনের মধ্যে একটা ভয় আসে, এবং ভয় আসার সাথে সাথে কিন্তু তারা এই যে জায়গাগুলো থেকে খুব মানে বাচ্চাদেরকে দিব এরকম একটা জিনিস, কিংবা এটা কিন্তু কোভিডের ক্ষেত্রেও কথা উঠছিল। সো এটা কিন্তু মোটামুটি সব চলে আসছে। সবসময় ভ্যাকসিন নিয়ে অনেক কথা উঠেছে সারা পৃথিবীতে, এটা যে শুধু আমাদের দেশে তা না, যা উন্নত বিশ্বের মধ্যেও অ্যান্টি ভ্যাকসিন প্রোপাগান্ডা আছে এবং অ্যান্টি ভ্যাকসিন ক্যাম্পেইনও আছে। এটা হচ্ছে এটার যারা মোর মানে নেচারকে মোর প্রেফার করতে চায় তাদের একটা আছে ভ্যাকসিনের এগেনস্ট একটু কথা, যে এটা আমার ন্যাচারালি অ্যাকোয়ার্ড করলে হয়তো আমি বেশি প্রোটেক্টেড হবো। কিন্তু আপনি যদি সায়েন্স চিন্তা করেন তাহলে ভ্যাকসিন কিন্তু আসলে কিছুই না, ওই জীবাণুটাকেই আপনাকে একটু চেঞ্জ করে তার ভিরুলেন্স ক্ষমতাটা কমিয়ে দেওয়া হচ্ছে, অথবা জীবাণুটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, আর তো কিছু না কিন্তু, তাই না? এটা কিন্তু আর্টিফিশিয়াল কিছু না। তাহলে এটা আসলে ওরকম কিছু কমপ্লিকেশন করার কোনো কিছু সুযোগ নাই বেসিক্যালি।
স্যার নাও আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ যে একটা বিষয় থাকে যে রিসেন্টলি আমি একটা পোস্টের একটা পার্ট আমি আপনাকে পড়ে শোনাই যে সোশ্যাল মিডিয়াতে একটা কথা হচ্ছে আসলে এটা নিয়ে যে আমরা ইউরোপ আমেরিকার ভ্যাকসিন দিচ্ছি বাট আমাদের কয়টা রিভিউ স্টাডি অ্যাকচুয়ালি হয়েছে এটা নিয়ে অ্যাকচুয়ালি একজন পোস্ট করেন, তার একটা পার্ট আমি আপনাকে বললাম যে মানে তার কথা ছিল যে এই ভ্যাকসিনের সেফটি বা এই প্রোফাইলটা নিয়ে আমরা যেমন ডক্টররা বলি বাট কয়টা ডক্টর আসলে এটা নিয়ে মানে অ্যাকচুয়াল ধারণা রাখে, এটা তাদের একটা কোশ্চেন ছিল। মানে তাদের একটা বিষয় যে এই ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে আমাদেরকে যে ফ্রি ভ্যাকসিন দিচ্ছে কোনো একটা কান্ট্রি কেন ফ্রি দিচ্ছে, এটা একজনের ইয়ে ছিল। পোস্টের আমি পার্ট আপনাকে পড়ে শোনালাম। সেরকম বেশ কিছু জায়গা থেকে এই জিনিসগুলো আসে। সো এই জায়গা যখন কথাটা উঠে যে রিভিউ স্টাডি বাংলাদেশে আমরা কতটুকু করলাম, একটা ভ্যাকসিন আমরা পাচ্ছি এবং আমরা দিয়ে দিচ্ছি, সো এইটার সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা কী বা কোন বেসিসে একটা ডক্টর এভাবে বলতেছেন না জেনেই, এটা অ্যাকচুয়ালি আসলে কোশ্চেন। এটাকে আপনি স্যার কেমন? এটা কিন্তু একেবারে যে সায়েন্টিফিক কোনো রিভিউ নাই সেটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, কারণ হচ্ছে একটা জিনিস মনে হয় যে এই ভ্যাকসিনগুলো বেশিরভাগই কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড, মানে WHO এক্রিডেটেড ভ্যাকসিন। এখানে আসলে ভ্যাকসিন সারা পৃথিবীতে যে ভ্যাকসিন চলে যে স্ট্যান্ডার্ডে আমাদের দেশে তাই চলে। অতএব এখানে ভ্যাকসিনের মান নিয়ে কোনো কোশ্চেন আসে, কোনো প্রশ্ন আসে না। এটা এরকম কোনো ভ্যাকসিন না যেটা লোকাল ম্যানুফ্যাকচার বাট WHO নট এক্রিডেটেড, এরকম কিছু না। কিন্তু এটা কিন্তু WHO এক্রিডেটেড ভ্যাকসিন, এবং WHO এক্রিডেটেড না হলেই ডোনার গ্রুপটা কখনোই ভ্যাকসিনের জন্য পয়সা দিত না। এটা একটা গ্লোবাল হিউম্যান রাইটস, একটা গ্লোবাল রেসপন্সিবিলিটি, ইকুইটির কথা বলা হয় না, এখন তো বলা হয় ইকুইটি, যে সবাই সমান রাইট আছে। তাহলে এটা এখন যদি শুধু মানে ভ্যাকসিন শুধু ডেভেলপ কান্ট্রিতে দিবে, ডেভেলপিং কান্ট্রিরা পাবে না, কিনতে হবে, এটা কিন্তু আসলে বলা যাবে না। এটা WHO যে ইন্টারন্যাশনাল বডিগুলো আছে এগুলো কিন্তু ওনারা এই রাইটসগুলোকে চেষ্টা করেন, এবং এটা এবং ভ্যাকসিনের পরে কিন্তু অনেকগুলো ইপিআইভুক্ত রোগ ওগুলো কিন্তু কমে গেছে। আপনারা হয়তো আপনাদের এখন দেখেনি না, আমাদের বয়সে আমরা যে রোগগুলো দেখেছি, যেমন ধরেন স্মল পক্স দেখেছি, ডিপথিরিয়া রোগী দেখেছি, এই রোগগুলো কিন্তু এখন আপনারা দেখেনি, থিওরিটিক্যাল। তার মানে এগুলো কি এমনি কমে গেছে? এগুলো কিন্তু শুধু ভ্যাকসিনের জন্য কমছে, আর কিছু না। পৃথিবীতে থেকে দুইটা রোগ একেবারে চলে গেছে, স্মল পক্স আরেকটা হচ্ছে এনিমেলদের হয় এটা। তো এই রোগ কিন্তু একেবারে চলে গেছে। এটা কিন্তু শুধুমাত্র ভ্যাকসিনের জন্য সম্ভব হয়েছে। কোভিডকে যে কন্ট্রোল করা হয়েছে এটাও কিন্তু ভ্যাকসিনের জন্য, তাই না? তাহলে ভ্যাকসিনের প্রয়োজনীয়তাটা অপারেশন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন যে মিথ কিছু তো আছে, এটা থাকবেই, হয়তো মানুষ তৈরি করবে। কমপ্লিকেশনের কথা বলেছে যে আমাদের দেশে রিভিউ হয় কিনা, তো এটা আমরা হয়তো অনেক বেশি আর্টিকেল লিখতে অভ্যস্ত না, কিন্তু আমাদের কিন্তু ফার্মাকোভিজিলেন্স আছে, এবং এটা কিন্তু DGDA, এটা আমাদের ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কিন্তু আপনি যদি ওদের ওয়েবসাইটে যান ওখানে ফার্মাকোভিজিলেন্স ফর্ম আছে। ওই ফর্মের মধ্যে কারো যদি কোনো ড্রাগ ইন্ডিউস কমপ্লিকেশন হয় বা ভ্যাকসিনের কোনো কমপ্লিকেশন, ওখানে সুযোগ আছে এগুলো বলার। এবং ওনারা কিন্তু, এবং কোভিডের সময় কিন্তু আপনি দেখবেন যে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল যে কোনো, কারণ ওইটা একটা নিউ ভ্যাকসিন ছিল, কারো কোনো সাইড ইফেক্ট হয় কিনা, ওইটা যদি হয় তাহলে কীভাবে ম্যানেজ করতে হবে এবং তার কীভাবে রিপোর্ট করতে হবে। আর মিজেস তো অনেক পুরাতন ভ্যাকসিন, এটা যদি সাইড ইফেক্ট থাকতো তাহলে এতদিন তো এটা অ্যাবলিশ হয়ে যেত, নতুন করে আবার নতুন টেকনোলজি করে ভ্যাকসিন। আরেকটা বিষয় ছিল যে যেটা কোশ্চেন আসছে যে কেন আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ফ্রি দেওয়া হয়। সো তারা যদি শুধুমাত্র নিজেদের দেশের মধ্যে দেয় এটা, এবং এই ইমিউনিটিটা যদি সারা ওয়ার্ল্ডে যদি না একেবারে তো ফ্রি দেওয়া হয় না, একটা পার্সেন্টেজ কিন্তু গভর্নমেন্ট থেকে তারা গভর্নমেন্ট পয়সা দেয়, আর একটা পার্সেন্টেজ ডোনাররা দেয়। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন গভর্নমেন্টকেই দিতে হচ্ছে। এটা কিন্তু কয়েক বছর আগেও ডোনার ডিপেন্ডেন্ট ছিল এইসব ভ্যাকসিন, এখন কিন্তু গভর্নমেন্ট নিজস্ব অর্থায়নেই কিনছে বেশিরভাগ। কিছু ডোনেশন তো আসছে, এটা তো সারা পৃথিবীতে যারা LMIC কান্ট্রি তাদেরকে তো ডোনেট করে। এটাও তো একটা বিষয় যে আউটব্রেকটা শুধুমাত্র যে যদি মানে তারা তাদের বাচ্চাদেরকে প্রোটেক্ট করলো, বাট এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে যদি তারা না করে, সেই এখানে যদি আউটব্রেক ইন্টারন্যাশনাল ট্রাভেল হচ্ছে, সারা পৃথিবীতে ছড়ে যাবে, তো সহজে সেটা প্যান্ডেমিক হয়ে যেতে পারে। এবং এই আমি তো বললাম যে 2025 আপনি USA তে আউটব্রেক হয়েছে ক্যালিফোর্নিয়া, ওটা তো অনেক ডেভেলপ কান্ট্রিতে কেন হইল? ওই যে ভ্যাকসিন না দেওয়ার জন্য, ওখানে ওরা ভ্যাকসিন আস্তে আস্তে ভ্যাকসিন কমিয়ে ফেলেছে, কাভারেজ করেনি, সেই জন্য হয়তো হয়েছে। স্যার অ্যাকচুয়ালি এখন যে বিশ্বজুড়ে যে আবার যে বললেন যে ক্যালিফোর্নিয়ার কথা বা এই রিসেন্টলি বাংলাদেশে এখন একটা আউটব্রেকের মতো, সো ভ্যাকসিন কাভারেজ কি কমে যাচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে?
ভ্যাকসিন মিজেলস কিন্তু খুব স্টেবল ভাইরাস। মিজেলস যে কিন্তু অনেকটা কোভিড বা ইনফ্লুয়েঞ্জার মতো না যে বছর বছর ওরা স্ট্রেন চেঞ্জ করে ফেলে। মিজেলস কিন্তু খুব স্টেবল ভাইরাস, এই জন্য কিন্তু মিজেলসের ভ্যাকসিন খুব বেশি যে আপডেটেড করা লাগবে এটা না। আর কাভারেজ তো কমে গেছে, এটা হয়তো হইতে পারে, এবং এটার একটা দায় কিন্তু আমাদের ধরেন এখনকার বিশ্ব পরিস্থিতি। আগে যেভাবে সাপোর্টটা আসতো সেই সাপোর্ট হয়তো কমে গেছে, এই জন্য হ্যাঁ এখন যেহেতু একটা সারা পৃথিবীতে ট্রানজিশন পিরিয়ড চলছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ডোনার সাপোর্টটা অনেক কমে গেছে, ডেফিসিয়েন্সি দেখা গেছে। এবং আমরা কিন্তু অনেক সাকসেসফুল প্রোগ্রাম হয়তো আবার হুমকির মধ্যে পড়ে যেতে পারে এই সাপোর্টের জন্য। আপনার বাংলাদেশে কিন্তু অনেকগুলো কমিউনিকেবল ডিজিজের সাকসেসফুল প্রোগ্রাম আছে, ম্যালেরিয়া আছে, কালাজ্বর আছে, ফাইলেরিয়া আছে, লেপ্রোসি আছে, ইপিআই ডিজিজগুলো আছে। ইপিআই ডিজিজ তো খুবই সাকসেসফুল প্রোগ্রাম পাওয়া যায়। স্যার, এখন এই মুহূর্তে একজন বাবা মা কোন 3টা কাজ করলে তার সন্তান হাম থেকে সবচেয়ে নিরাপদ থাকবে, একজন এক্সপার্ট হিসাবে স্যার যদি আপনি বলেন? মানে এই কমিউনিকেবল ডিজিজগুলো প্রিভেন্ট করার জন্য কিছু বেসিক প্রিন্সিপাল আছে, যেটাকে আমরা বলি ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, যেটা কোভিডের সময় আমরা অনেকেই চেষ্টা করেছি করার জন্য। যেমন হচ্ছে মাস্ক ইউজ করা, বাইরে কম যাওয়া, বা কোনো রোগীর সংস্পর্শে না আসা। যেখানে কোনো বাচ্চা যদি কারো নিজস্ব হয়ে থাকে, আমাদের যে প্রবলেমটা হয়, যেমন ধরেন আমাদের নিজস্ব রোগী আমাদের হাসপাতাল আসে, সাথে ওনার সাথে আরও অনেকজন লোক চলে আসে, আমরা ওইভাবে ট্রু আইসোলেশনগুলো করতে পারি না ইনিশিয়ালি, কারণ অন্যান্য রোগ থাকে। তো অনেক রোগী কিন্তু হাসপাতাল থেকেই মিজেস হয়েছে, ডেভেলপ করেছে। যেমন শিশু হাসপাতাল থেকে আমাদের অনেকগুলো পেশেন্ট আছে যেগুলো ক্রনিক ডিজিজে ভুগতেছিল। ওদের কারো হয়তো হার্টের প্রবলেম ছিল, কারো হয়তো ফুসফুসের প্রবলেম ছিল, কারো ব্রেনের প্রবলেম ছিল, তারা মিজেস আক্রান্ত হয়েছে, ইমিউনোকম্প্রোমাইজ। তাই ওগুলো কিন্তু হসপিটাল থেকেই আক্রান্ত হয়েছে। তাহলে ওই পেশেন্টগুলো আছে, তাহলে আমাকে হচ্ছে আইসোলেশন ইজ এ মাস্ট। এবং এটা কিন্তু হোম আইসোলেশন করা যায়, নট নেসেসারি পেশেন্টকে নিয়ে। যত বেশি মুভ করবে তত বেশি স্প্রেড হবে। পেশেন্টের যদি কোনো ওয়ার্নিং সাইন না থাকে, পেশেন্টের যদি ভালো থাকে, কাফ অ্যান্ড কোল্ড যদি শুধু থাকে, তাহলে তাকে বাসায় ম্যানেজ করা সম্ভব। যদি এরকম হয় যে বাচ্চাটা খাচ্ছে না, বাচ্চাটা চঞ্চলতা ছিল, বাচ্চাটা একটু ফ্যাটি হয়ে গেছে, কেমন নির্জীব হয়ে গেছে, অথবা তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে, বাচ্চাটা ব্রেস্টফিড করতে পারছে না, বা বারবারে পাতলা পায়খানা করছে, তখন হাসপাতালে নিয়ে আসতে হবে। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু সে বাসায় আমাদের হচ্ছে যে ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ করা উচিত, যেটা আমরা প্র্যাকটিস করতাম কোভিডের সময়। বাইরে থেকে কেউ যদি আসে, এসে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে বাচ্চাদের সাথে মিশা উচিত, কারণ আমরা অনেকে ক্যারি করতে পারি। কারণ এই ভাইরাসটা কিন্তু এনভায়রনমেন্টে বলে যে 2 ঘন্টার মতো থাকে। তাহলে 2 ঘন্টার মতো যদি থাকে, তাহলে এর মধ্যে যদি আমরা একজন থেকে আরেকজনকে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের হ্যান্ড ওয়াশটা প্রয়োজন আছে। এগুলো তো বেসিক, মাস্ক ইউজ করাটা প্রয়োজন, দূরত্বটা একটু মেনটেন করার প্রয়োজন, হাঁচি কাশি এগুলো আমাদেরকে কিছু এটিকুয়েট আছে রেসপিরেটরি, ওইগুলো আমাদের মেনটেন করতে হবে, আর কিছু না। এতটুকুই, কিন্তু অনেক কিছু সেম এজ বলা যেতে পারে কোভিডের মতো। হ্যাঁ, এবং এটা কিন্তু কোভিড থেকে বেশি সংক্রমিত, কিন্তু এটার কোভিডের মতো এত মর্টালিটি নাই। কিন্তু সংক্রমণের যদি বলেন, এটা কিন্তু কোভিড থেকে প্রায় 6 গুণ বেশি সংক্রমিত করে, সহজে একজন থেকে আরেকজন খুব দ্রুত হয়ে যেতে পারে। কোভিডের ক্ষেত্রে স্যার আমরা আইসোলেশন যেটা পিরিয়ড শুনতাম, তাহলে এই ক্ষেত্রে আপনি হামের ক্ষেত্রে কতদিন আইসোলেশনের কথা বলেন? আইডিয়ালি বইপত্রে বলে যে 21 দিন। আচ্ছা, 21 দিন, 21 ডেজ। ফার্স্ট সিমটম আসা থেকে শুরু। এমনি সাধারণত রোগ হয়ে গেলে সে রোগের মানে র্যাশ আসার 4 দিন আগে থেকে তার স্প্রেড শুরু হবে, মানে যখনই ঠান্ডা কাশি শুরু হবে তখন থেকে সে স্প্রেড করতে পারে। এবং র্যাশ আসার পরে আরও 4 থেকে 5 দিন, তার মানে ধরেন মোট অ্যাভারেজ 9 থেকে 10 দিন সে স্প্রেড করে। কিন্তু সে যদি ক্যারি করে কোনো একটা জীবাণু, তার মধ্যে সিমটম আসতে হয়তো আরও সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় বলা হয় যে 21 দিন পর্যন্ত তাকে, সেটা আমার র্যাশ আসার আগে থেকে যখন ফার্স্ট সিমটম আসছে, হতে পারে সেটা সর্দি বা জ্বর, তখন থেকে আমাকে অলমোস্ট 21 দিন আমাকে এই হিসাবটা রাখতে ভালো। এখন আমাদের বাংলাদেশে হাম প্রতিরোধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আপনি মনে করেন? এটা কি ভ্যাকসিনের ডেফিসিয়েন্সি, কিংবা এই যে অনেকে ভ্যাকসিন নিতে অনাগ্রহ প্রকাশ করতেছে, এইটা, নাকি অন্য কোনো বিষয় আছে? এটা এক্সপার্ট, আপনার অপিনিয়নটা কি হবে স্যার বিষয়ে? ডেফিনেটলি তো মানে অনেকে ভ্যাকসিন নেয়নি এখন, এটা তো পলিসিগত কিছু ব্যাপার। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন। হ্যাঁ, যে এই জন্য হয়তো, কারণ এটা কিন্তু এটা কিন্তু যারা হেলথ পলিসি নিয়ে কাজ করেছে মানে পাবলিকের, তাদের কিন্তু একটা এস্টিমেট ছিল যে এই বছর
হাম সংখ্যাটা বাড়বে। কারণ হচ্ছে যে প্রতি বছর 5 বছর পর কিন্তু একটা ক্যাম্পেইন করতে হয়। কারণ দেখা গেছে যে আমরা যে রুটিন ভ্যাকসিনেশন করি তাতে 5% কোনো কারণে ভ্যাকসিনেশন থেকে স্কিপ হয়ে যায়, এবং এই 5% বাড়তে বাড়তে কিন্তু 5 বছরে গিয়ে প্রায় 40-50% হয়ে যায়। তার মানে এই হিসাব করে কিন্তু এই বছর এটা বাড়বে, এটা সবারই একটা এস্টিমেট ছিল, কিন্তু এত বেড়ে যাবে হয়তো ভাবিনি বা ভাবেনি। ওদেরকে ক্যাম্পেইন ক্যাম্পেইনটা মিসিং হয়ে গেছে, সেই জন্য হয়তো। আর এর মধ্যে তো রিল্যাক্টেন্স আছে, অনেকে ভ্যাকসিন নেয়নি, সেটার প্রবলেম হতে পারে। এখন সে ফর এক্সাম্পল আজকে আমাদের এই ভিডিওটা যে দেখছেন, এমন একজন প্যারেন্টস যিনি দ্বিধাগ্রস্ত তার বাচ্চাকে দিবে কি না ভ্যাকসিন, আপনার কথা থেকে তো স্যার ডেফিনেটলি আপনি বলবেন বা আমরা একজন অবশ্যই বলবো যে অবশ্যই আপনি বাচ্চাকে ভ্যাকসিন দিবেন। সো যদি সে কনফিউজ থাকে যে তার ভ্যাকসিন কমপ্লিট করা হয়নি তার বাচ্চার, অবশ্যই তাকে ভ্যাকসিন দেওয়া উচিত। সো আমি এখানে বলতে চাই স্যার, যদি বলা হয় যে আপনি 1 মিনিটে একটা প্যারেন্টসকে যিনি এখন ইতস্তত করতেছে তাকে কনভিন্স করবেন কিভাবে স্যার? এটা খুব হাম একটা সংক্রামিত রোগ, এবং হামের জন্য যে বডির ইমিউনিটি কমে যায়, এতে কিন্তু অনেক রোগী হাম থেকে ভালো হওয়ার পরেও সিরিয়াস রোগে ভুগতে পারে। এর মধ্যে একটা খুব সিরিয়াস রোগ হয় যেটা 2% বা 3% হয়, সেটা হচ্ছে যে ব্রেনে ইনফ্লামেশন হয়। এটাকে প্রোগ্রেসিভ প্যান এনকেফালাইটিস বলে, এবং এটা কিন্তু মারাত্মক একটা রোগ যেটা লাইফ লং ডিসেবল করে দেয়। অতএব যার ভ্যাকসিন নাই, অথবা যিনি ইনকমপ্লিট ভ্যাকসিনেশন করেছেন, অথবা যার মধ্যে সন্দেহ আছে যে কমপ্লিট করেনি, ন্যূনতম দ্বিধাগ্রস্ত আছেন যে সেই ভ্যাকসিন কমপ্লিট করেনি, তাহলে ওই বাচ্চাকে দিয়ে দেওয়া উচিত, ডেফিনেটলি দিয়ে দেওয়া উচিত। এবং আমার যেটা মনে হয়েছে স্যার, যে যেই কনস্পিরেসি থিওরি বলি কিংবা আমার একটা একটা ভ্যাকসিন নিয়ে আমার অনেকগুলো অবজেকশন আছে, এই জিনিসগুলো যদি আসলে আমি ক্যাম্পেইন করে বলতে চাই, তো এটাকে আমাকে স্টাডিতে প্রুফ করতে হবে, রাইট? একটু আগে যেমন আমি বললাম যে ফর্মালডিহাইড বা কিছু নিউরোটক্সিন আছে যেটাতে অটিজম করে, তো না এটা কিন্তু একদম এগুলোতে নাই, কারণ এগুলো কিন্তু টেস্টেড। এইসব ভ্যাকসিনগুলোকে টক্সিসিটি লেভেল কিন্তু বিভিন্ন স্টেপ বাই স্টেপ দেখে, ভিগোরাসলি দেখে। এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখা হয় যে ভ্যাকসিনগুলো টক্সিসিটি আছে কিনা। মানে কেউ যদি কোনো কমপ্লেইন করে স্যার, যে লাইক আমার অনেকগুলো অবজেকশন থাকতে পারে, ভ্যাকসিন এটা আছে ওটা আছে বা এটা হইতে পারে, সো আমার মনে হয় উইদাউট স্টাডি কোনো বিষয়গুলোকে ক্লেম করার তো কিছু নাই, এবং মানুষেরা সেটা বিশ্বাস করার কিছু নাই। এই ভ্যাকসিনগুলো অনেকগুলো স্টেপ পার হয়ে কিন্তু মার্কেটে আসে। অতএব এই ভ্যাকসিনগুলো নিয়ে কোনো সন্দেহ অবকাশ নেই। আর মিজেস ভ্যাকসিন তো অনেক পুরাতন একটা ভ্যাকসিন, সেটা সেই 1956 থেকে মনে হয় শুরু হয়েছে ওয়ার্ল্ডে। তাহলে এই 1956 বা 54-তে, তাহলে অনেক বছর ধরে এই ভ্যাকসিন কিন্তু মার্কেটে, এবং তাহলে এইটার তো প্রশ্নই আসে না যে টক্সিসিটি বা সাইড ইফেক্ট নিয়ে চিন্তা করতে পারে। আমরা তো এরপরেও আরও অনেক নতুন নতুন ভ্যাকসিন নিয়ে আসি, আর এখন তো ল্যাবরেটরি অনেক ক্যাপাসিটি অনেক ভালো। এখন টক্সিসিটি ন্যূনতম যদি ভ্যাকসিন কোনো প্রবলেম করে, সেটা মার্কেট থেকে সাথে সাথে বোঝা যাবে এবং মার্কেট থেকে করা যাবে। এটা আসলে কোনো কনফিউশনের কিছু নাই যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। ভ্যাকসিন দিলে একটু জ্বর আসবে, একটু ঠান্ডা হতে পারে, এবং এটা হচ্ছে ভ্যাকসিন যে কাজ করছে এটা বোঝার উপায়। যেহেতু এটা নিয়ে লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এটা নিয়ে ওরিটার কিছু এটা বড় জোর হয়তো একটা প্যারাসিটামল লাগতে পারে। জি স্যার, এটা মানে যেহেতু লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন হইলো একটা ভাইরাসের একটা লাইফ কম্পোনেন্ট যেহেতু থাকতেছে, কিন্তু সেই অ্যাটেনুয়েটেড মানে হচ্ছে ভাইরাসের ভিরুলেন্সটা, ভাইরাসের যে ক্ষমতা, এটাকে কমিয়ে ফেলা। এখান থেকে আমি কথাটা বলি, অনেকেই বলে যে একটা ভাইরাস দিয়ে দিচ্ছে, যে মিজেলস আমি দিতে চাচ্ছি না, এটা মডিফাইড ভাইরাস। জি, এটা মডিফাইড ভাইরাস, এবং এই মডিফিকেশনের ফলে ভাইরাস যে ক্ষতি করার চান্স এটা থাকে না। অতএব এটা কোনো সুযোগ নেই, ভয়ের কিছু নেই স্যার। এটা এখন তো আপনি ধরেন ইনফেকশনও ভাইরাস দিয়ে ম্যানেজ করার চিন্তা করা হচ্ছে। ফাস্ট থেরাপি, ফাস্ট তো ভাইরাস। জি, এখন তো আমাদের অ্যান্টিবায়োটিক তো এখন সব নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় তো পেপার আসতেছে। তাহলে এরপরে বিকল্প কি হবে? রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স আছে। এখন এই ভাইরাস ব্যাকটেরিয়াকে মারতে হবে। আচ্ছা, অ্যান্টিভাইরাল। হ্যাঁ, এটাকে ফাস্ট বলা হয়, মডিফিকেশন করা হয়েছে ভাইরাস। ইন্টারেস্টিং স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আজকে আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানতে পারলাম, এবং আশা করি কোভিড আমাদের এই মিজেলসের যেই এখন আউটব্রেক বলি বা একটা বড় সংখ্যক কেস যেগুলো আসছে, আশা করি খুব ভেরি উইথ দ্য প্যাস অফ টাইম, খুব অল্প টাইমের মধ্যে আমরা এটা সামলাতে পারবো, এবং আমরা যারা ভ্যাকসিনে অনেক
মিস ইনফরমেশন বা আমি বলবো যে অনেক কনফিউশনে ভুগতেছে, অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে আমরা আজকে জানতে পারলাম স্যার। ইট ইজ ভেরি মাচ হেল্পফুল। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার।